সবাইকে স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছে দিনের প্রধান খবরগুলো। মিয়ানমার থেকে রোববার সকাল ৯টার দিকে আসা গুলিতে বাংলাদেশে এক শিশু আহত হয়েছে। টেকনাফের ওয়াইক্যাং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম আফনান। সে ওই গ্রামের জসিমউদ্দিনের মেয়ে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস দুপুর ২:৩০টার দিকে বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার খবর শোনা গেলেও তা সঠিক নয়। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল এবং বোমা বিস্ফোরণ থামছে না। ৩ দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। সর্বশেষ শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত টেকনাফের হোয়াইক্যাং সীমান্তের বিপরীতে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি, মর্টার শেলের বিস্ফোরণ ঘটেছে। বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের ওয়াইক্যাং এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১টি গ্রাম কেঁপে উঠছে। এ এলাকার লোকজন রাত জেগে সময় পার করছেন। নাফ নদী এবং স্থল সীমান্তে নজরদারি এবং টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও কোস্টগার্ড। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন। সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। শনিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন। ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবে ২২ জানুয়ারি। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহ পরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার সূচনা করবেন। পরে সিলেট থেকে সড়ক পথে তিনি ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা এবং জনসভায় অংশ নেবেন। ঐতিহ্যগতভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি। গণভোটে অবশ্যই সবাইকে অংশ নিতে হবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যদি সত্যিই সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের হাঁ বলতে হবে। রোববার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির নাগরিক পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতায় যে বাঁক আছে সেই বাঁকটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোট হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার পথরেখা নির্ধারণের একটি প্রক্রিয়া। রোববার দুপুরে বরিশাল নগরের বেলস পার্কে গণভোট প্রচারে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আলী রিয়াজ একথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গত ১৬ বছরে দেশ যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তা আমাদের শিক্ষা দিয়েছে যে ব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশ চলতে পারে না। এই সুযোগ হঠাৎ করে আসেনি। দেশের তরুণরা প্রাণপণ লড়াই করে এই সম্ভাবনা তৈরি করেছে। আগে প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকবেন সে বিষয়ে কার্যত কোনো সীমা ছিল না। নতুন ব্যবস্থায় প্রধানমন্ত্রী দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, এমন বিধান রাখা হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোট বিষয়ে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে প্রশ্ন করেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন, সরকার যখন হাঁ না ভোটের আয়োজন করছে তখন সরকারি হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে, এ বিষয়ে ব্যাখ্যা দেবেন কিনা। এর জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করতে পারেন, আমরা স্পষ্টভাবে বলেছি সরকার এখানে হ্যাঁ ভোটের জন্য জনগণকে বলবে। প্রেস সচিব তাদের পেজগুলোতে ইতিমধ্যে বলেছেন, সরকারের উপদেষ্টারাও বলেছেন, এটা বলার মূল কারণ হচ্ছে এই সরকার হচ্ছে সংস্কারের সরকার। এই সরকার ঐকমত্য কমিশনের মাধ্যমে এই সংস্কারকে একটি প্রাতিষ্ঠানিকীকরণের চেষ্টা করছে। এটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। এছাড়াও যেসব সংসদীয় আসনে এনসিপি প্রার্থী দিচ্ছে না সেসব আসনে গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেবে দলটি। সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৭০ আসনে এনসিপির কোনো প্রার্থী থাকছে না বলে জানিয়েছে দলটি। রোববার দুপুরে গণমাধ্যমে
পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান। তারা বলেছেন, এনসিপি গণভোটে হাঁকে জয়যুক্ত করতে আসন ভিত্তিক পৃথক কর্মপদ্ধতি নিয়েছে। যেসব আসনে এনসিপি নিজস্ব প্রার্থী রয়েছেন সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে হাঁ ভোট নিশ্চিত করার ব্যাপারে ব্যাপক প্রচার চালানো হবে। এনসিপির কোনো প্রার্থী নেই এমন মোট 270টি আসনে দল থেকে অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রোববার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। জয়ের পাশাপাশি এই মামলায় আরেক আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাকে রোববার এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ আসত জয়ের কাছ থেকে। পলক সেই নির্দেশ বাস্তবায়ন করতেন। আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলার আসামি জয় পলাতক, আরেক আসামি পলক গ্রেপ্তার আছেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।